সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবি। জাতিসংঘের মানবাধিকার মিশন চালুতে ইমেজ সংকটে পড়বে দেশ, বলছেন বিশ্লেষকরা। সন্দেহের চোখে দেখছে সাধারণ মানুষও। গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা কারফিউ শিথিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। যৌথ অভিযানে ১৬৭ জন গ্রেফতার। এবং জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে নিহত হন ১৪৮ জন। ১৩ দিন মোবাইল ইন্টারনেট বন্ধ রাখে ফ্যাসিস্ট সরকার, তথ্য সন্ত্রাস বলছে প্রযুক্তিবিদরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামাতে ইসলামী। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। সারা দেশ থেকে হাজার হাজার কর্মী সমর্থক সমাবেশে যোগ দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবি আদায়ে এই জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যান্য দলের কেন্দ্রীয় নেতাদেরও এতে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালু হলে ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। একে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো ঘটনা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। মানবাধিকার রক্ষায় নিজের দেশের মানুষের উপর আস্থা রাখার পরামর্শ দেন তিনি। এমন উদ্যোগকে দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন সাধারণ মানুষ। বিস্তারিত রেজা খানের প্রতিবেদনে। অবশেষে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন চালু হতে যাচ্ছে। ৩ বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে এবং জাতিসংঘের পক্ষে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সমঝোতা স্মারকে সই করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মিশনটি সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে সহযোগিতা করা যায়। পাশাপাশি এটি সরকার ও সুশীল সমাজের সক্ষমতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। যদিও মিশনের কার্যক্রম নিয়ে আগাম সন্দেহ পোষণ করেছেন সাধারণ মানুষ। জাতিসংঘের যে রোল প্লেটা করার কথা তারা তো কোথাও করতে পারতেছে না। আমার দেশে আসা মানে এটা একটা দুরভিসন্ধি কোনো একটা কার্যক্রমের অংশ। তা আমরা এটাকে কখনোই সাপোর্ট করতে পারি না। ফিলিস্তিনের যে কত কিছু হইল, জাতিসংঘ কিন্তু কোনো হেল্প করে না। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় ব্যর্থ জাতিসংঘকে এদেশে মিশন চালু করলে কোনো লাভ হবে না বলেও মত দেন তারা। মিডল ইস্ট এবং আমরা যদি তাকাই যে রাশিয়া এবং ইউক্রেন, ওটাও কিছু করতে পারে না। জাতিসংঘ আমেরিকা নিয়ন্ত্রিত, জাতিসংঘ অলরেডি ইসরায়েলের সমর্থন করে। একই মত পোষণ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, গাজা, ইউক্রেন, ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান সহ কোথাও মানবাধিকার রক্ষার নজির নেই সংস্থাটির। জাতিসংঘের মাধ্যমে বড় আকারে হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হয়েছে সেই দৃষ্টান্ত নাই। মানে আমি এখন গাজার কথা বললে তো আরো স্পষ্ট, যেখানে একটা জেনোসাইড হচ্ছে সেখানেই সে কিছু করতে পারছে না। বাইরের কোনো কাঠামো এনে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। আমি যখন এই ধরনের অফিস করি আমি কিন্তু ইমেজ সংকটে পড়ি, কারণ আমি এখন রীতিমতো গাজা ইত্যাদির সমান বিশেষ করে। তো যারা ইনভেস্টার তারা ভাববে বাহ ওখানে হিউম্যান রাইটস নিশ্চয়ই ঝামেলা আছে। আমার মূলে যেটা হবে যে আমি এমন কিছু করা হবে না যে আমি নিজেই আমার পায়ে
গুলি মারছি, মানে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে হলে জনগণের উপর আস্থা রাখার তাগিদও দেন ডক্টর ইমতিয়াজ। বাংলাদেশের হিউম্যান রাইটস বাংলাদেশের জনগণ ছাড়া সম্ভব না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে আজ 14 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করে শুক্রবার আদেশ জারি করে জেলা প্রশাসন। কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। এদিকে সহিংসতায় জড়িতদের ধরতে জেলায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 167 জনকে। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গোপালগঞ্জে 2 দিন কারফিউ বহাল থাকার পরে আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। এতে জনমনে অনেকটা স্বস্তি ফিরেছে। রাস্তাঘাটে যান চলাচল রয়েছে স্বাভাবিক। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট খোলা থাকলেও এখনো বন্ধ রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। কারফিউ থাকাতে আমাদের কাঁচামালের ব্যবসা, আমরা এই কাঁচামালের প্রচন্ড ক্ষতি হয়েছে। লোকজন ঢুকিছে, শহরে কেনা বেশি করতেছে, এতে আমরা ঠিক আছে লস কিছুটা পোষায় নিতে পারবো। 2 দিন খুলতে পারি নাই, আজকে একটু খুলছি, যদি একটু বেচতে পারি তাহলে একটু কম লস হবে। টুকটাক কাস্টমার আইতাছে, এই কয়দিন বন্ধ ছিল, দোকান খুলতে পারি নাই ঝামেলার কারণে। সহিংসতায় জড়িতদের ধরতে জেলায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 1.5 শতাধিক মানুষকে। অপরাধীদেরকে আমরা বোঝার চেষ্টা করছি। আসলে আটকগুলো থানা ভিত্তিক হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন স্থানে এখনো মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। আজ ভয়াল 19 জুলাই। গেল বছর গণ অভ্যুত্থানের শুধু এই দিনে নিহত হন 148 জন। এর মধ্যে 54 জনকে মাথায় বা গলায় গুলি করা হয়েছিল। অধিকাংশেরই বয়স 40 বছরের মধ্যে। হতাহতের মাত্রা এত বেশি ছিল যে সেদিন ঢাকার অনেক হাসপাতালে গজ ব্যান্ডেজও ফুরিয়ে যায়। যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানী। পরবর্তীতে ব্লাডশেড ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনটি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট ITJP এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট TGI। তারা হাসিনা সরকার পতনের কয়েকদিন পর থেকে প্রমাণ সংগ্রহ করতে মাঠে নামে এবং পরিবারগুলো ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেয়। প্রতিবেদনে উঠে আসে যাত্রাবাড়ীতে পুলিশ 19 জুলাই বিপুল সংখ্যক তরুণ আন্দোলনকারীদের ঠান্ডা মাথায় হত্যা করে। বৈষম্য বিরোধী আন্দোলনে 17 জুলাই দিবাগত রাত থেকে টানা 13 দিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখে ফ্যাসিস্ট সরকার। আন্দোলন দমাতে সরকারের এমন কর্মকাণ্ডকে তথ্য সন্ত্রাস আখ্যা দিয়েছেন প্রযুক্তিবিদরা। এতে আইটি খাতে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানান বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ নিয়ে সুরাইয়া মুন্নির 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। একদিকে ছাত্র জনতার উপরে পুলিশের বুলেট, অন্যদিকে সরকারের কূটকৌশল, যার অন্যতম পেরেক ছিল ইন্টারনেট বন্ধ করা। মহাখালীর ডাটা সেন্টার পরিদর্শনের লোক দেখানোর নাটকও ছিল হাস্যকর। যেই এলাকাতে বেশি প্রয়োজন তারপরে আমরা প্রাধান্য দিচ্ছি প্রযুক্তি শিল্প। 2024-এর 17 জুলাই দিবাগত রাতে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট সেবা, যা চলে টানা 13 দিন। ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ থাকে 8 আর সামাজিক যোগাযোগ মাধ্যম 15 দিন। এতে অন্য সবার মতো দুর্ভোগের সীমা ছিল না শিক্ষার্থীদের। তারা আসলে সুস্থ আছে কিনা এই নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল। আমরা জানতে পারছিলাম না কি হচ্ছে। আমি কয়েকদিন দেখতে পারছিলাম না যে কি ঘটছে ওই সময়টাতে। ইন্টারনেট বন্ধে স্থবিরতা নেমে আসে তথ্য প্রযুক্তি খাতে। ব্যাংক ও মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধ, ফ্রিল্যান্সারদের কাজ থমকে যাওয়া, বিদ্যুৎ গ্যাস সহ সেবা খাতে বিড়ম্বনা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যাহত সহ পোশাক শিল্পে ব্যাপক ক্ষতি হয়। চ্যালেঞ্জে পড়ে আন্দোলনও। ডিরেক্টলি কল দিয়ে বা তাদের মেসেজের মাধ্যমে আমাদের জানতে হয়েছিল। যেগুলো আমাদের ইমিডিয়েটলি জানার প্রয়োজন ছিল এগুলো পেতে অসুবিধা হয়েছে। প্রযুক্তিবিদ আলমাস কবির বলেন,
ইন্টারনেট বন্ধ করে দেয়ায় গভীর সংকটে পড়ে দেশের অর্থনীতি। শুধু ই কমার্স খাতেই ক্ষতির পরিমাণ ১,৭৫০ কোটি টাকা, সফটওয়্যার রপ্তানিতে এর পরিমাণ ৫০০ কোটি, সব মিলিয়ে ক্ষতি ১৪,৩৯৫ কোটি টাকা। এটা বলার মানে কোনো ভাষা নাই যে এই মানে এটা একটা আমি বলবো যে একটা স্টুপিডিটি হয়েছে, যে তারা মনে করেছিল যে এইটা বন্ধ করে আন্দোলন দমাতে পারবে, সেটা তো দমাতে তো পারেইনি, বরং এরকম একটা ইন্ডাস্ট্রিকে একটা বিশাল সংকটের মুখে ফেলে দিয়েছে। শুধুমাত্র যদি আমি আমার বিপিও ইন্ডাস্ট্রি বলি, সেখানেই শুধুমাত্র মিনিমাম $300 মিলিয়ন মানে ক্ষতি হয়েছে, মিনিমাম। মানে এটা হয়তো আরও বেশি, এটা হয়তো 500-600 মিলিয়নও হতে পারে। আর যদি আমি ডিজিটাল কমার্স বা ই কমার্স ধরি, তাহলে তো এটা আমার মনে হয় প্রায় মানে অলমোস্ট 1 বিলিয়নের কাছাকাছি হবে। জীবিকা টিকিয়ে রাখতে অনেক ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠান চোখ ফেরায় ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে। অনেক কোম্পানি তাদের টিম নিয়ে 20 জন, 25 জন, 30 জনের টিম নিয়ে কেউ নেপালে গেছে, কেউ ব্যাংককে গেছে, কেউ ইন্ডিয়াতেও গেছে, এরকম সেখানে গিয়ে এয়ারপোর্টে বসেই তারা কাজ শুরু করে দিয়েছে। মানে নামার সাথে সাথে, বিকজ কাজগুলো এত ক্রিটিক্যাল ছিল, মিশন ক্রিটিক্যাল ছিল, কন্টিনিউটির এত প্রয়োজন ছিল। ইন্টারনেট বন্ধে সে ক্ষত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলে জানান বেসিসের সাবেক সভাপতি। আপনারা দেখছিলেন ডিজিটাল অন্ধকারের 1 বছর। এই ডিজিটাল অন্ধকারের 15 দিনে যে পরিমাণ অন্ধকার সৃষ্টি হয়েছিল, এই ক্ষত বাংলাদেশের মানুষ আজও পূরণ করতে পারেনি। এই ক্ষত আর যেন ফিরে না আসে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ ঘিরে যে সমাবেশ চলছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক মারুফ, তার সাথে যোগ দিব। মারুফ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই সমাবেশ কেমন দেখছেন এবং পরিস্থিতিকে, এবং সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন, সবকিছু জানাবেন আমাদের। লাখো জনতার এবং সেখানে লাখো জনতা তারা এবং বিভিন্ন রকম ইসলামী সংস্কৃতির মাধ্যমে এই সভা বেশ প্রাণবন্ত হয়েছে। আমরা বিভিন্ন রাস্তায় বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে, সব রাস্তাগুলো অসংখ্য গাড়ি এসে গাড়িগুলো পার্কিং করেছে এবং যে কারণে আশপাশ মিছিল নিয়ে লাখো লাখো জামাত ইসলামী সমর্থিত কর্মী সমর্থকেরা তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হয়েছেন। আমরা এখানে একজন জামাত ইসলামের একজন কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যে জামাত আজকের সমাবেশ থেকে আপনাদের প্রত্যাশা কি? শহীদ পরিবারের সদস্য এবং আমাদের প্রত্যাশা হচ্ছে আহত জুলাই যোদ্ধা নির্দিষ্ট তাদের আসন আছে, তারাই শুধু মঞ্চে উপবিষ্ট হবেন। আমি জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা সংরক্ষিত আসনে এই ছাড়া আর যারা আমরা এতক্ষণ বসে পরিবেশনা উপভোগ করছিলাম, যে আমাদের মারুফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রয়োজন হলে গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। 3য় টার্মিনালের কাজ 19.9% শেষ হয়েছে বলেও জানান উপদেষ্টা। বিষয়টা তো ওখানেই দেখতে পারতেন। ময়না তদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়না তদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়না তদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়না তদন্ত করা যায়। শরীয়তপুরে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে বসত বাড়ি, দোকান, মসজিদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। এতে নদী তীরবর্তী মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। তাই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি নদী তীরের মানুষের।
আর ভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ চলছে বলছে প্রশাসন। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শরীয়তপুরে পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। জাজিরার নওডোবার মাঝিকান্দি, কুণ্ডের চর, বড়কান্দি, মর্নাসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভাঙনে বিলীন হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ মানবেতর জীবনযাপন করছে। জাজিরার নওডোবার মাঝিকান্দি সহ বিভিন্ন এলাকায় 10 দিনে ভাঙন তীব্র আকার ধারণ করায় স্থানীয়রা তাদের ঘরবাড়ি ও দোকানপাট অন্যত্র সরিয়ে নিচ্ছে। নড়িয়া, ভেদরগঞ্জ, গোসাইরহাট উপজেলার মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। নদীটা আসলে বহু দূরে, এখানে এটা খালের মতন আসলে, এই খালের মধ্যে ওই উদান দিয়ে মনে করেন যে বান্ডা আসলো, ওই বান্ডা ছাড়িয়ে দেওয়া আমাকে জায়গাটা সড়ক বেরিয়েছে। বালি কারণে কারণে এই জায়গাটা ভাঙছিল, বালি না কাটলে জায়গাটা চলা আসলো, জায়গা যখন যাচ্ছি নিয়ে জায়গাটা গেছে। এই গরিব দুঃখের দিকে চাইয়া যদি সরকার যদি কিছু করে দিত তাহলে মনে করেন মাথা গোজার জায়গা হইতো। আমাদের শুধু একমাত্র স্থায়ী একটা বাঁধ, এই দেশের মানুষের একটাই চাওয়া। ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন সর্বদা আছে, আর ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলানো অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই পর্যন্ত জিওব্যাগ ফেলা হয়েছে 20,000-এরও বেশি, আর এটা অব্যাহত আছে, ফেলা হবে যতক্ষণ পর্যন্ত না এটা সাস্টেনেবল একটা পর্যায়ে আসছে। আর আমি কথা বলেছিলাম আমাদের এক্সিএল পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তো উনি আমাকে ইনফর্ম করেছেন যে প্রায় 2 কিলোমিটার স্থায়ী রিভার ব্যাংক প্রোটেকশন ওয়ার্ক কাজ হবে। ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি নদী তীরের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় গত 24 ঘন্টায় আরও 41 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এদিকে হামাস সব জিম্মায় মুক্তি দিতে রাজি হলেও যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজার 88% পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে গাজার প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বিশেষ শিবিরে আটক রাখার চক্রান্ত করছে ইসরায়েল। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় থেমে নেই ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। একের পর এক প্রাণঘাতী হামলায় 24 ঘণ্টায় নিহত হয়েছে কমপক্ষে 41 ফিলিস্তিনি, আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 21 মাসেরও বেশি সময় ধরে চলা লাগাতার হামলায় প্রাণহানির সংখ্যা প্রায় 58,700। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 1,25,000 টন বিস্ফোরক ফেলেছে নেতানিয়াহুর সেনারা। ফলে উপত্যকাটির 88% পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে গাজার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ $62 বিলিয়ন বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এদিকে গাজার দক্ষিণে মিশর সীমান্ত সংলগ্ন এলাকায় প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক একটি বিশেষ শিবিরে আটকে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন। মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল গণউচ্ছেদ ও জোরপূর্বক বাস্তুচ্যুতি হবে না, বরং যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধও হবে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একটি ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। ইসরায়েলের বিরুদ্ধে অনমনীয়তার অভিযোগ তুলে তিনি বলেন, এবার যদি যুদ্ধবিরতি চুক্তি না হয় তাহলে ভবিষ্যতে হামাস আর কোনো অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি মেনে নেবে না। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন বা 1,000 কোটি ডলারের মানহানি মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুয়া প্রতিবেদন প্রকাশের অভিযোগে শুক্রবার এই পদক্ষেপ নেন তিনি। বহুল আলোচিত অপরাধী ও বিনিয়োগকারী জেফ্রি এপস্টেইনকে 2003 সালে ট্রাম্পের পক্ষ থেকে একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়, যেখানে আপত্তিকর ছবি এবং গোপনীয় কথা লেখা ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। তবে মায়ামি অঙ্গরাজ্যের আদালতে দায়ের করা ওই মামলায় বলা হয়, প্রতিবেদনে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং এর কারণে প্রেসিডেন্টের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এবারে খেলার খবর। ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে সন্ধ্যা 7টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে বিকেল 3টায় ভুটানকে মোকাবেলা করতে নামবে নেপাল। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে সবার উপরে বাংলাদেশ এবং এর পরেই রয়েছে নেপাল। তাই শিরোপা
পাওয়ার যুদ্ধটা এখন হয়ে উঠেছে দু দলের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন মুদাসসির আলী। 2025 সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রতিটি দলই এ পর্যন্ত 4টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে সবকটিতে জিতে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্বাগতিক বাংলাদেশ। 1 হার ও 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে এরপরেই অবস্থান করছে নেপাল। আসরের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়টাও তাই এখন দু দলের মধ্যেই। আফিদা খন্দকারদের বাকি রয়েছে আর মাত্র 2টি ম্যাচ, শ্রীলঙ্কা এবং এরপর নেপাল। এদিকে নেপালের পরবর্তী ম্যাচ রয়েছে ভুটানের বিপক্ষে বসুন্ধরার মাঠে। শনিবার যদি ভুটানের কাছে হেরে যায় নেপাল এবং এরপর যদি দ্বিতীয়বারের মতো লঙ্কানদের হারায় লাল সবুজের যুবা নারীরা, তাহলে 15 পয়েন্ট নিয়ে 1 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে পরবর্তীতে নেপালের কাছে হেরে গেলেও চ্যাম্পিয়ন বাংলাদেশই থাকবে, কারণ নেপালিদের পয়েন্ট 9 থেকে বেড়ে হবে 12। তবে যদি লঙ্কানদের বিপক্ষে জয়ের আগে ভুটান বধে সফল হয় নেপালিরা, তাহলে 21 জুলাই সবশেষ ম্যাচটাই হবে আসরের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। আবার শনিবার যদি নেপাল জিতে যায় আর বাংলাদেশ হেরে যায়, তাহলে দু দলের সমান পয়েন্ট হবে। তখন সেই 21 তারিখটাই হবে ফাইনাল। কিন্তু যদি বাংলাদেশ ব্যাক টু ব্যাক হেরে যায় আর নেপাল যদি জিতে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে নেপাল। এদিকে যদি নেপাল ও বাংলাদেশ দু দলই নিজেদের সবশেষ 2 ম্যাচ ড্র করে, তাতেও চ্যাম্পিয়ন হবে আফিদা খন্দকাররাই। সাফের বয়স ভিত্তিক প্রতিযোগিতায় এ পর্যন্ত সব মিলিয়ে সবচেয়ে বেশি 4 বার শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার জিতলে হবে 5 বারের রেকর্ড, আর নেপাল জিতলে তা হবে তাদের প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বাদ। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। ক্রিকেট 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে কাল পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এর আগে আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস এবং পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। এ সময় ফটো সেশন করা হয়। আগামী 22 ও 24 জুলাই হবে বাকি 2 ম্যাচ। সবকটি ম্যাচই সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি। জাতিসংঘের মানবাধিকার মিশন চালুতে ইমেজ সংকটে পড়বে দেশ, বলছেন বিশ্লেষকরা। সন্দেহের চোখে দেখছে সাধারণ মানুষও। গোপালগঞ্জে রাত 8টা পর্যন্ত 14 ঘন্টা কারফিউ শিথিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। যৌথ অভিযানে 167 জন গ্রেফতার। এবং জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে নিহত হন 148 জন। 13 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ রাখে ফ্যাসিস্ট সরকার। তথ্য সন্ত্রাস বলছেন প্রযুক্তিবিদরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।